কি ব্যাপার কি তোদের? হ্যাঁ, একজন বসে আছিস, একজন ঘুরে বেড়াচ্ছিস। তোদের তো কোনো হেলদোলই নেই রে। মা, ও তো ফোন। কি মামা করছিস? আজ তো বলেছিল ওর বাবার অনেক ক্ষমতা, 1 সেকেন্ডে নাকি আঙ্কেলকে খুঁজে বের করে দেবে। তা কোথায় খুঁজে বের করলো? কখন খুঁজে বের করবি? কিডনিটা চলে যাওয়ার পরে? তোরা ব্যাপারটা কেউ বুঝতে পারছিস না? হ্যাঁ, এই আস, তোর বাবা তো অনেক ক্ষমতা, মানুষটাকে খুঁজে দিতে বল না রে। আমি না এই টেনশনটা নিতে পারছি না, আমার অসম্ভব বুক ধরপড় করছে, আমি মরে যাব। বিশ্বাস কর, আমি আর নিতে পারছি না। লক্ষ্মী শান্ত হও, শান্ত হও। ভাবি ফোন করবে বলেছে, বিশ্বাস করো, খোঁজ চলছে। কখন ফোনটা করবে? এই তো ভাবি ফোন করেছে। হ্যালো ভাবি, হ্যাঁ হ্যাঁ, ট্রেস করা গেছে? আচ্ছা আচ্ছা, আমাকে লোকেশনটা পাঠাচ্ছে তো মেসেজ করে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলছে, পাওয়া গেছে? হ্যাঁ, কি রে? হাওড়া এলফিনসন নার্সিং হোম। বাবার জন্য তো এর নামই শুনিনি। দুলাল, ঠিকানাটা দেখতো কোথায়? কি নাম বলে? এলফিনশন? দাঁড়াও আমি সার্চ করে দেখছি। কিচ্ছু সার্চ করতে হবে না, দাঁড়াও, এখানে লোকেশন নাম সব পাঠিয়ে দিয়েছে। এখানে পাঠিয়ে দিয়েছে? তাহলে হ্যাঁ হ্যাঁ, সব পাঠিয়ে দিয়েছে। ভিড়টা কাজ করো, তুমি গিয়ে পাড়ার কোনো বন্ধু বা কারো কাছ থেকে যেভাবে হোক একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসো, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 1.5 আওয়ার লাগবে। ঠিক আছে দুলাল, তাড়াতাড়ি কর, তোর বাবার অপারেশনটা হওয়ার আগে আমাদের পৌঁছতে হবে। তুই আর দাঁড়াস না, যা না। ঠিক আছে ঠিক আছে মা, আসছি। আমি কি করব? শান্ত শান্ত হও, এদিকে এসো, এসো বসো, এদিকে এসো। না, বসবো না। আরে আমি বলছি তো, বসো বসো, শান্ত হও। আমরা যদি পৌঁছে দেখি যে তোর আঙ্কেলের অপারেশনটা হয়ে গেছে। চিন্তা করো না, আমি বলছি। শোনো, আমরা অ্যাড্রেসটা পেয়ে গেছি তো, এবার আমরা নিশ্চয়ই আঙ্কেলকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। ঠিক আছে? আর একটা জিনিস ভেবে দেখো, আঙ্কেল কিন্তু যাওয়ার সময় বলে গিয়েছিল যে 2-3 দিন লাগবে ফিরতে। তাহলে কেন চিন্তা করছো? যদি আজকে অপারেশন হওয়ার কথা থাকতো তাহলে নিশ্চয়ই এতদিনের নাম করে আঙ্কেল বেরোতো না, তাই না? কি হলো? আরে দরজা বন্ধ করছো কেন? কথা আছে মিচকা, কথা আরে আছে। কথা আছে, কথা আসতে বললেই তো হয়। বলা যাবে আবার না। জানলা বন্ধ করছে, আরে সন্দেহ করবে তো। কি ব্যাপার? সন্দেহ করবে। কি কথা? শোনো, একদম না জ্ঞান দেবে না। হ্যাঁ, তোমার কোনো কমন সেন্স নেই। বাবাকে নিয়ে নির্ঘাত আজকে সবাই মিলে ব্যস্ত ছিল। হ্যাঁ, এত টেনশনে করছিল, সেই জন্য তুমি কিছু বেঁচে গেলে। তোমার হাতে পায়ে ধুলো মাটি লেগে রয়েছে। তুমি কি হয়েছে? সবাই বোকা, কেউ কিছু বুঝতে পারবে না। তুমি একটা অপকর্ম করেছো, কেউ ধরতে পারবে না। কি অপকর্ম করেছি? হ্যাঁ, কোথায় হাতে হাতে পায়ে কাদা? যাও নিজের ঘরে যাও, যাও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এত চেঁচানোর কিছু নেই। আগে বলো যে টাকাটা যেখানে সরিয়ে রেখেছো সেফলি রেখেছো তো মিচকা? আরে হেরে বাবা, দায়িত্ব যখন একটা নিয়েছি আমি ঠিকঠাকই পালন করবো, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। কিন্তু আমি ভাবছি অন্য কথা। দাদা যদি কিডনি দিয়েই দেয়, তারপর টাকা পেয়ে যায়, তাহলে তো আমাদের এই টাকাটা পেয়ে কোনো লাভ হলো না। সোমশঙ্কর বাবুকে কথা দিলাম, সেই কথাও রাখতে পারবো, কোনো এক্সট্রা ইনকামই হবে না। তারপরে আমার পকেট থেকে 1 গাদা টাকা খসলো। মায়ের সামনে দাদার বৌদিকে ছোট করব, এত সুন্দর একটা প্ল্যান তৈরি করলাম, সবটা মাঠে মারা যাবে একেবারে। মিচকা, আমিও না এই একই জিনিসটা ভাবছি, জানো তো। বড্ড টেনশন হচ্ছে, কি করা যায় বলো তো। তাড়াতাড়ি কর, আমি থম মেরে বসে রয়েছে কেন? কিছু একটা ভেবে বলো না উপায়। আরে কি আর বলবো, এরপর যদি কালকে দাদা কিডনি বিক্রি করে টাকা নিয়ে এসে মায়ের চিকিৎসা করায়, মা সেই অবদানের কথা কোনোদিন ভুলতে পারবে? একেই তো সারাক্ষণ অদেবু অদেবু বলে বাড়ি মাথায় করে তোলে। তারপর আবার কালকে থেকে দেখবে যে বাড়িতে মূর্তি গড়ে পুজো করতে শুরু করে দিয়েছে। অসম্ভব। এইসব কি বলছো বলো তো তুমি? মিচকা, এসব বলে তো তুমি আমাকে আরো বেশি নার্ভাস করে দিচ্ছ গো। শুধু কি তাই, বড় ছেলে কিডনি দিয়ে মায়ের প্রাণ বাঁচিয়েছে, এই খুশিতে গদগদ হয়ে দেখা গেল এই বাড়িটা দাদার নামে লিখে দিলাম। মিচকা, এটা যদি হয় তাহলে তো সারে সর্বনাশ হয়ে যাবে গো। না সোনালি, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। শোনো মিচকা, আমার মনে হচ্ছে জানো তো, আমরা এক্সাইটেড হয়ে গিয়ে না একটু বেশি ভাবছি। এতটা ভাববার কোনো বিষয় হয়নি। খুব ঠান্ডা মাথায় তুমি বিষয়টা বুঝে নাও। এই যে আজকে হাঁস আমাদের সবার সামনেই কিন্তু বাবাকে ফোন করলো, ফোন করে কি বললো যে বাবার নাম্বারটা ট্রেস করতে। আরে বাবা, এখানে যদি ওনার নিজের স্বার্থ না থাকতো উনি কি থোড়ি না এই কাজটা করবেন? ডেফিনেটলি কাজটা করবেন। মিচকা, খুব সিম্পল হিসেব। হাঁসেরা কেউ জানে না
কিন্তু ওর বাবা তো জানেন, সোমশঙ্কর বাবু তো জানেন যে বাবা যদি কিডনিটা বিক্রি করে টাকা পয়সাগুলো নিয়ে চলে আসে, তাহলে কিন্তু হাঁসের ও বাড়িতে ফেরার রাস্তাটা জাস্ট বন্ধ, কোনো সম্ভাবনা নেই। নর্মাল। একদম ঠিক। সোমশঙ্কর বাবু হয়তো এসব ভেবে দাদা নাম্বারটা ট্রেস করবেন, কিন্তু ফোন যদি বন্ধ থাকে, আমি যতদূর জানি ট্রেস করতে একটু সময় লাগে। তাই নাকি? আমি শুনেছি তাই। আমি ভাবছি নাম্বারটা পেয়ে দাদার কাছে পৌঁছতে যদি দাদার অপারেশনটা হয়ে যায়, তাহলে তো সকালের মধ্যে ওর ব্যাংকে বা কোনো না কোনোভাবে টাকাটা ওর কাছে পৌঁছে যাবে। তার মানে দাদা যে কোনোভাবে হসপিটালে টাকাটা পৌঁছানোর ব্যবস্থা করবে। হে ভগবান, এরকম একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে আছে, অথচ আমরা সদ্ব্যবহারটাই করতে পারছি না। এখন কি মনে হচ্ছে জানো তো, নিজের হাতটাই নিজে আমি কামড়াই করে। আরে বাবা, হাত ফাত কামড়ে লাভ নেই, তার চেয়ে বরং ভগবানকে ডাকো, যাতে দাদার নাম্বারটা ট্রেস করে ওর কাছে পৌঁছে যাওয়া যায়, আর ততক্ষণ যেন ওর অপারেশনটা না হয়। আজ তোমাকে শুধু লক্ষ্মী সম্বোধন করলাম। কেন জানো? কারণ ওটাই তোমার আসল পরিচয়। তুমি লক্ষ্মী, তুমি আমার না, আর কারণ না, তুমি শুধু লক্ষ্মী। এইটুকু পরিচয়ই তোমার জন্য যথেষ্ট। কারণ লক্ষ্মী একজনই হয়। এই 30 বছরের বিবাহিত জীবনে তোমাকে কিছুই দিতে পারিনি আমি, সেটা আমি প্রথমেই স্বীকার করে নিলাম। আমার খুব ইচ্ছে ছিল তুমি কলেজে ভর্তি হও, পড়াশোনা করো, কিন্তু তুমি তো কোনো উৎসাহই দেখালে না। কেন দেখালে না সেটা এখন অনুভব করতে পারি। তুমি নিজের না, সকলের উন্নতির কথা ভেবেছিলে। সেটা সকলে পারে না লক্ষ্মী। ওইটুকু বয়সে বিয়ে করে এলে, এত বড় সংসারের জল তো তোমার ঘাড়েই চাপলো। তুমিও এলে, আর কদিনের মধ্যেই বাবা স্বর্গে গেলেন, আর এই পুরো সংসারটার হাল ধরলে তুমি। আমারও তো তখন বয়স অল্প। আমার মনে হতো আমার স্ত্রী কেন আমার মতো কবিতা ভালোবাসে না, কেন আমার সঙ্গে নাটকের চর্চা করতে উৎসাহ বোধ করে না। চিরদিন কি আমার এই চাওয়াগুলো অপূর্ণই থেকে যাবে? সেদিন বুঝতে পারিনি লক্ষ্মী, তুমি তো আমাকে পূর্ণতাই দিচ্ছ। তুমি এইসব নিয়ে সময় কাটাচ্ছ না বলেই না আমি তোমার উপর সংসারের দায়িত্ব ছেড়ে এই নাটকের কাব্যের চর্চা করতে পারছি। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি লক্ষ্মী। তুমি সংসারের দায়িত্ব নিলে, দোকানের দায়িত্ব নিলে, আমি না করলাম না। তোমার জন্য সংসারে সুরাহা হলো, তাই আমি সবটা মেনে নিলাম স্বার্থপরের মতো। কিন্তু স্বামী হিসেবে তো আমার কর্তব্য ছিল তোমার হাত ধরে বাইরের জগৎটাকে আরো ভালো করে চেনানো, জীবনের যে আরো উজ্জ্বল একটা দিক আছে তার সঙ্গে পরিচয় করানো। আমি সেটা পারিনি লক্ষ্মী। 7 পাকে তোমাকে বেঁধেছি ঠিকই, কিন্তু সেই 7টা শপথ আমি পালন করতে পারিনি। তুমি পেরেছ, আমি ব্যর্থ, কিন্তু তুমি সার্থক লক্ষ্মী। আমি আমার সুরে তোমাকে গাওয়াতে চেয়েছিলাম, কিন্তু তোমার জীবনের সুরটা নিজে আমি শিখতে পারিনি। বাড়ির মানুষদের মুখে খাবার তুলে দেওয়া, আমার মায়ের যত্ন, আমার ভাইদের শিক্ষা, এই সবের পিছনে তোমার যে লড়াই, যেভাবে প্রাণপাত করেছো তুমি, সেটা দেখে আমি তোমাকে আর বাধা দিতে পারিনি। আজকে ভীষণ ভীষণ মনে হচ্ছে লক্ষ্মী,
স্বার্থপরতা করেছি, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। কি টুকটুক করে গাড়ি চালাচ্ছ বলো তো ভাই? হ্যাঁ, এরকম হলে পৌঁছবো, তাড়াতাড়ি চালাও না। মা মা আসতে মা, দেখতেই তো পাচ্ছ সামনে লরি যাচ্ছে। মা জানোই তো রাত হলে রাস্তায় লরি বেরিয়ে পড়ে। এত অধৈর্য হয় না মা, একটু সময় লাগবে মা, একটু শান্ত হয়ে বসো। লক্ষ্মীদীপ, তুমি একটু শান্ত হয়ে বসো। আমি আর শান্ত হয়ে বসতে পারছি না, আমি এই টেনশনটা নিতে পারছি না। আমাকে এখানে নামিয়ে দিয়ে আমি দৌড়ে চলে যাবো। পাগলামো করো না, একটু শান্ত হয়ে বসো। আমরা চলে এসেছি, আর কতক্ষণ লাগবে দেখো, এই সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি, তারপরে আমরা পৌঁছে যাবো, বেশিক্ষণ লাগবে না। আমি আর পারছি না, এই টেনশনটা নিতে পারছি না। আমি আর পারছি না, আমার প্রচন্ড বুক ধরপড় করছে। মা গো মা, এ ভালো চালাচ্ছে না। আরে ঠিক আছে, রাস্তায় জ্যাম আছে তো, দেখো চলে যাবো, আমরা এক্ষুনি পৌঁছে যাবো। দাঁড়াও। আমি তো লোকাল থানায় ফোন করলাম। কি বললি ওদের? আমি ওদের বললাম পরিষ্কার করে যে দাদা এলফিনসন নার্সিং হোমে ভর্তি আছে, ওই কিডনি দেবে বলে। আমরা জানতাম না আগে থেকে, সেটাও বললাম যে দাদা আমাদের বাড়ির পারমিশন ছাড়াই এই ডিসিশন নিয়েছে। আমি ওদের বললাম যে আপনারা প্লিজ একটু ফোর্স নিয়ে নার্সিং হোমে যান। তা ওরা কি বললো? আমাকে তো ইন্সপেক্টর কোনো পাত্তাই দিল না কথাটা। বললো দেখুন, একজন অ্যাডাল্ট মানুষ, সে যদি ডিসিশন নেয় যে কিডনি দেবে, এতে পরিবারের পারমিশন নিতে হবে তার কোনো মানে নেই। আর যদি বন্ডে সই করে ফেলে থাকে তাহলে তো কারোরই কিছু করার নেই। ঠিকই তো বলেছে, সত্যি তো পুলিশ এখানে কিছুই করতে পারবে না। আঙ্কেল যদি সত্যি এরকম কোনো বন্ডে সাইন করে থাকে যে কিডনি দিয়ে টাকা পাবে, তাহলে তো পুলিশ কেন, কেউ কিচ্ছু করতে পারবে না। তাও তো ইন্সপেক্টর আমাকে বললেন যে খোঁজ নিচ্ছেন নার্সিং হোমে, কিন্তু এর মধ্যে যদি বন্ডে সই হয়ে গিয়ে থাকে তাহলে সত্যি কিছু করার নেই বৌদি। চুপ কর। এসব আলোচনা আমার আর ভালো লাগছে না। এখন তাড়াতাড়ি করে পৌঁছতে পারলে হয়। আবার দাঁড়িয়ে পড়লে কেন? চলো না। এইভাবে দাঁড়িয়ে পড়লে আমরা কি করে যাবো বলো? তুমি যে করেই হোক ভাই, আমাদের তাড়াতাড়ি পৌঁছে দাও। আমি আর পারছি না বাবারে। একটু তাড়াতাড়ি চালান না দাদা। তোমার জন্য আমার দুশ্চিন্তা হলেও আমি জানি লক্ষ্মী, তোমার যতটুকু শিক্ষা আছে তার থেকে বেশি আছে অভিজ্ঞতা আর 100 ভাগ সততা। এই দিয়ে তুমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। আমি জানি, আমি যদি আর নাও থাকি, তোমার জীবনে যে শূন্যতার সৃষ্টি হবে সেটা তুমি তোমার জীবনী শক্তি আর কর্মক্ষমতা দিয়ে ভরাট করে নিতে পারবে। সেই ক্ষমতা তোমার আছে। আজ আমি আমার সব অক্ষমতা স্বীকার করে নিলাম লক্ষ্মী। তুমি ভালো থেকো, হাসি খুশি থেকো, সবাইকে ভালোবেসো, আর আমাকে ক্ষমা করো লক্ষ্মী। ইতি দেবু। কি ব্যাপার ডক্টর, কোনো সমস্যা হয়েছে? থানা থেকে ফোন এসেছিল। থানা থেকে? কেন? সম্ভবত কোনো কারণে আপনার বাড়ির লোক আপনার খবর পেয়ে গেছেন, পেয়ে থানায় যোগাযোগ করেছিলেন আপনার খবর নিতে। বাড়ির লোক খবর পেয়ে গেছে? কি করে? থানা থেকে কি বলেছে? পুলিশ জিজ্ঞেস করছিল আপনি কোনো বন্ডে সই করেছেন কিনা।
তা আপনি বলেননি যে আমি স্বেচ্ছায় সই করেছি? হ্যাঁ আমি বলেছি আপনি একজন অ্যাডাল্ট মানুষ, আপনি স্বেচ্ছায় একজনকে কিডনি দিচ্ছেন, হ্যাঁ তার জন্য একটা ফিনান্সিয়াল ডিলও করছেন। এও বলেছি যে আপনি অপারগ, কারণ আপনারও অর্থের প্রয়োজন আছে। তারপর আর কি, পুলিশ বলে এটা আপনার বাড়ির লোককে ওনারা জানিয়ে দিচ্ছেন। সর্বনাশ, বাড়ির লোকদের জানালে তো ওরা এক্ষুনি চলে আসবে। না না না, আমার স্ত্রী জানলে ও বাড়িতে বসে থাকবে না। ডাক্তারবাবু, আপনি এক্ষুনি একটা কিছু করুন, ওরা এলে কিন্তু অপারেশনটা করতে দেবে না। এখানে আমার কি করার আছে বলুন তো? মানে আপনি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করতে পারেন না? প্লিজ প্লিজ ডাক্তারবাবু। এটা কোনো রকম সম্ভব নয় দেবব্রত বাবু, একটু বোঝার চেষ্টা করুন। সেই অনুযায়ী পেশেন্টকে মেডিসিন দিয়ে রেডি করতে হয়, এখন কি করে অপারেশন করব? কিন্তু আমার স্ত্রী চলে এলে তো আমাকে আটকে দেবে, অপারেশনটা করতে দেবে না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। মানে আচ্ছা ঠিক আছে, যদি অপারেশনটা এক্ষুনি না করা যায়, আপনি আমাকে কোথাও একটা লুকিয়ে রাখুন। ওরা এলে বলবেন যে আমি নিজের ইচ্ছায় চলে গিয়েছি। এই আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? উনি যা বলছেন সেটাই করুন ডক্টর। বিভূতিবাবু, আপনি এত রাত্রে? ইয়েস, পুলিশ আমাকে ফোন করেছিল, আপনার বাড়ির লোক সব জেনে গেছে। আপনি এখন লাস্ট মোমেন্টে পিছিয়ে গেলে চলবে না, কিডনি আপনাকে দিতেই হবে। আমার ছেলের জীবন মরণের প্রশ্ন। আমি তো সেই কারণেই বলছি বিভূতিবাবু, আমাকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখা হোক। তাহলে এক কাজ করুন ডক্টর, আপনার নার্সিংহোমে যদি অন্য কোথাও ওনাকে শিফট করতে না পারেন, তাহলে আমার সঙ্গে পাঠানোর ব্যবস্থা করুন। আমি ওনাকে আমার নিজের বাড়ি নিয়ে যাব এবং কাল হসপিটালে অপারেশনের জন্য নিয়ে আসবো। কিন্তু এত রাতে এসব ব্যবস্থা করা তো করতেই হবে ডাক্তার, কিচ্ছু করার নেই, ব্যবস্থা করুন। দেবব্রত বাবুকে রেডি করুন, আমরা ওকে নিয়ে যাব। ইমিডিয়েট হুইল চেয়ার ব্যবস্থা করুন, ওনাকে এখান থেকে শিফট করতে হবে, কুইক। আরে আপনারা কোথায় তুমি? আরে ডাক্তার নার্সগুলো কোথায়? ওকে কোথায় রেখে দিয়েছে বলতো? কি করছো? আস্তে আস্তে, একটা নার্সিং হোম বের করে দেবে আমাদেরকে। দূর বের করে দেবে। আরে লোকটাকে খুঁজে পাচ্ছি না তো, কোথায় ঢুকিয়ে রেখেছে বুঝবো কি করে? মা একটু শান্ত হও মা, এটা নার্সিং হোম মা, আমি দেখছি দাঁড়াও, আমি দেখছি। কি আপনারা এই অসময়ে এখানে ঢুকলেন কি করে? কে ঢুকতে দিল আপনাদের? ম্যাডাম, এরা জোর করে ভেতরে ঢুকে গেছে। এ কি, আটকানোর চেষ্টা করেছিলেন, তাও ঢুকে গেছে? ম্যাডাম, আপনি সিসিটিভি চেক করে দেখুন, এরা কিরকম ধাক্কা মেরে ভেতরে ঢুকে গেছে। আর মহিলা ছিল তো, কি করে আটকাবো বলুন? আপনার তো তখনই উচিত ছিল আমাদের খবরটা দেওয়ার। আপনারা এখান থেকে চলে যান ম্যাডাম, এসব ঝামেলা করলে আমরা কিন্তু পুলিশ ডেকে ধরিয়ে দিতে বাধ্য হব। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। হ্যাঁ 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 হ্যাঁ, পরে পুলিশে খবর দেবে, পুলিশে খবর দাও, পুলিশ আমাদের ধরে নিয়ে যাক, জেলে ভরে দিক, ফাঁসি দিক, তাতে কিছু এসে যায় না। কিন্তু আমার বরকে খুঁজতে হবে, আমার বর এখানে ভর্তি আছে, দেবব্রত দাস। তুমি একটু বলো না মাগো, দেবব্রত দাস কোন কেবিনে আছে? উনি আমার স্বামী, ওর অপারেশন হয়নি তো এখনো? ওনাকে পেছনে লিফট দিয়ে নামাতে হবে। কেন আপনারা এরকম পাগলামো করছেন আমি বুঝতে পারছি না। আমি তো নিজেই যেতে রাজি হয়েছি, মাঝখান থেকে এমন তাড়াহুড়ো করলেন, আমার পার্সোনাল জিনিসপত্রগুলো নিতে পারলাম না। সব আপনি পেয়ে যাবেন দেবব্রত বাবু, কিন্তু আমাদের হাতে এখন সময় খুব কম। আপনার বাড়ির লোকেরা এখানে ঢুকে পড়েছে। ওরা এসে গেছে? তাহলে তো আমার ওদের সঙ্গে একবার দেখা করা উচিত। হ্যাঁ, একটু আমাকে একবার কথা বলতে দিন। হ্যাঁ না না, সেটা সম্ভব না। আপনি কেন এরকম করছেন? আমি তো রাজি হয়েছি নিজে, আমি তো নিজে বন্ডে সই করেছি, আমি তো বলেছি যে অপারেশনটা করাবো। তারপরেও আপনি কেন আমাকে অবিশ্বাস করছেন আমি ধরতে পারছি না। আর তাছাড়া তো আমি নিজের একটা বিশেষ প্রয়োজনে এই সিদ্ধান্তটা নিয়েছি, আপনি জানেন। দেখুন দেবব্রত বাবু, আপনাকে দেখে যদি আপনার বাড়ির লোকেরা ঝামেলা করেন এবং আপনিও যদি তাদের কথা শুনে পিছিয়ে যান, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। না না, আমি এই রিস্কটা নিতে পারি না। আমি যা বলছি আপনি দয়া করে শুনুন। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। এই চলুন চলুন, দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন। আরে কি আশ্চর্য! এভাবে তাড়াহুড়ো করে চলবে না ম্যাডাম, আপনারা নিচে গিয়ে ওয়েট করুন, আমি ডাক্তারকে খবর দিচ্ছি, উনি আপনাদের সাথে কথা বলবেন। এখন আমার অপেক্ষা করার সময় নেই, আমাকে এক্ষুনি ওনার কাছে যেতে হবে। লক্ষ্মীদি, আমার কথাটা লক্ষ্মীদি করিস না, ওর কথা শুনে আমাদের এখানে অপেক্ষা করলে হবে না। আমার মনটা বলছে বিশাল একটা কোনো বিপদ হয়ে যাবে, আমার বুকের ভেতরটা খাখা করছে। আমার মনে হচ্ছে ওর সঙ্গে খারাপ কিছু একটা হতে চলেছে। আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবো না, আমি নিজেই খুঁজে নেবো। যেতে দিন ওদের যেতে দিন। বোঝার চেষ্টা করুন, আমার দাদা এই হসপিটালে ভর্তি আছে। কি আশ্চর্য! আমাকে একটু বলছি, একটু সুযোগ দিন, আমি একবার দেখা। এক মিনিট।
হ্যালো, হ্যাঁ সিস্টার বলুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি? হ্যাঁ ঠিক আছে, আমরা লিফটে যাচ্ছি না, সিঁড়ি দিয়ে নামছি। ঠিক আছে। শুনুন, আমাদের লিফট দিয়ে নয়, সিঁড়ি দিয়ে নামতে হবে। চলুন চলুন চলুন। সিঁড়ি দিয়ে কি আশ্চর্য, আপনার কথাটা শুনছেন না কিছুতে। এখানে তো কেউ নেই। হ্যাঁ, অন্য কেবিনে দেখলি? না, লোকটা তো বললে এই কেবিনেই আছে। হ্যাঁ এখানেই তো বললো। তাহলে মানুষটা গেল কোথায়? কোথায় যেতে পারে? এই তো তোর বাবার বই। তার মানে তো এখানেই ছিল। হ্যাঁ, এটা তোর বাবার বই। তাই তো। হিরো ওয়াশরুম। ওয়াশরুম? এই তো তোর বাবার ডায়েরি। এই তো এটাই তো তোর আঙ্কেলের ডায়েরি। কি আছে রে? ওয়াশরুমে নেই। না নেই। আজ তোমাকে শুধু লক্ষ্মী সম্বোধন করলাম। কেন জানো? কারণ তুমি লক্ষ্মী, ওইটাই তোমার আসল পরিচয়। তুমি আমার না, কারণ না, তুমি লক্ষ্মী। এই 30 বছরের বিবাহিত জীবনে কিছুই তোমাকে দিতে পারিনি, সেটা প্রথমেই স্বীকার করে নিচ্ছি। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি লক্ষ্মী। তুমি সংসারের দায়িত্ব নিলে, দোকানের দায়িত্ব নিলে, আমি কোনো বাধা দিলাম না। সাত পাকে তোমাকে বেঁধেছি ঠিকই, কিন্তু 7টা শপথ আমি পালন করতে পারিনি, তুমি পেরেছো। আমি ব্যর্থ, কিন্তু তুমি সার্থক লক্ষ্মী। আজ আমি আমার সমস্ত অক্ষমতা স্বীকার করে নিলাম। তুমি ভালো থেকো, হাসি খুশি থেকো, সবাইকে ভালো রেখো, আর পারলে আমাকে ক্ষমা করো। ও লক্ষ্মী, কাঁদছো কেন? কি লেখা আছে এটাতে? কি লিখেছে আঙ্কেল? মা, মা কি হয়েছে? দুলাল দেখ, তোর বাবা এইসব কাণ্ড করে আমাকে চিঠি লিখে গেছে ক্ষমা চেয়ে। এইরকম বয়সে এই সমস্ত কাণ্ড করলে আমি ওকে ক্ষমা করব? আমাকে এরকম অবস্থার মধ্যে ফেলে দিয়ে গেলে আমি ওকে ক্ষমা করব? বল কি হবে রে দুলাল? তোর বাবা কোথায় গেল? প্লিজ লক্ষ্মীদি, তুমি কাঁদবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে? শোনো, এত দূর যখন এসেছো, বাকিটাও পারবে। আমরা আঙ্কেলকে খুঁজে পাবো। হ্যাঁ পারবো, পারতে তো হবেই।